Assalamu alaikum wa rahmatullah. Welcome to Feni District Online School. Dear students, I'm Khalid Saifullah, lecturer in English, Feni Victoria College, a renowned college of the district. Dear students, hope you are fit and fine by the mercy of Almighty Allah. Dear students and learners, today our lesson plan is completing sentence part 1, class HSC or Alim, SSC or Dakhil. So dear students, completing sentence complete করতে হলে আমাদেরকে কিছু বিষয় বেসিক বা মৌলিক কিছু ইনফরমেশন জানতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা দুইভাবে সেন্টেন্স কমপ্লিট করতে পারি। নাম্বার 1, ক্লজ দ্বারা সেন্টেন্সের শুরুতে ও শেষে কনজাংশন থাকলে আরেকটি অর্থবোধক সেন্টেন্স অথবা ক্লজ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। অন্যভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে। কিছু কিছু সেন্টেন্সের শেষে অর্থবোধক ওয়ার্ড বা ফ্রেজ বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। এখন দেখো, এক নম্বরে যে ক্লজ দ্বারা সেন্টেন্স কমপ্লিট করব, এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো হোয়াট ইজ ক্লজ। বেশিরভাগ ছাত্রছাত্রী জানে না ক্লজ কি। ইউ হ্যাভ টু নো ইট। ক্লজ সহজভাবে বলছি আমি, ক্লজ মানে বাক্যের অংশ, যেই বাক্যের অংশে একটি সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ডিয়ার লার্নার্স, ক্লজ কি? ক্লজ হচ্ছে বাক্যের একটি অংশ, যেই অংশে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট ক্লজ দিয়ে করতে পারবো, অর্থাৎ একটি সাবজেক্ট বসিয়ে এবং উপযুক্ত একটি ভার্ব বসিয়ে আমরা কমপ্লিট করতে পারি। আরেকটি হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে উপযুক্ত ওয়ার্ড বা ফ্রেজ বসিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলসে চলে যাচ্ছি। এখানে 1 নাম্বার রুলস তোমরা দেখতে পাচ্ছ, প্রভাব অর্থাৎ প্রবাদ। আমি এটা আলোচনা করছি না, যেহেতু এটি আমি আমার প্রিভিয়াস ক্লাসে ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি। সেজন্য আমি এখন অন্য একটা রুলসে চলে যাচ্ছি। রুল 2, ইফ। ইফ এটি একটি কনজাংশন, এটাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয় এবং এটি কমপ্লেক্স সেন্টেন্সে বসে দুটি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়ে দুটি ক্লজকে যুক্ত করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইফ যদি, ইফ দ্বারা অনিশ্চিত সত্য প্রকাশ করে, তাই ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল বা শর্তযুক্ত সেন্টেন্স বলে। তাহলে ইফ দ্বারা অনিশ্চিত সত্য প্রকাশ করে, তাই এটিকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত সেন্টেন্স বলে, কারণ ইফের অর্থই হচ্ছে যদি, আর যদি বললেই একটা সত্য প্রকাশ পায়। এরপর দেখো, এটি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে দুইটি ক্লজকে যুক্ত করে। আমি একটু আগে বলেছি, এটি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজকে যুক্ত করে। ইফ যুক্ত ক্লজটি সত্য প্রকাশ করে এবং অন্য ক্লজটি ফলাফল প্রকাশ করে, অর্থাৎ ইফ যে ক্লজে বসবে সেই ক্লজটি সত্য প্রকাশ করবে, পরের ক্লজটি বা অন্য ক্লজটি ফলাফল প্রকাশ করবে। আর ইফ এই কনজাংশনটি সেন্টেন্সের শুরুতে বা মাঝেও বসতে পারে। শুরুতে বসলে ইফ ক্লজের পরে কমা হয়, মাঝে বসলে ইফ ক্লজের পরে কমা হয় না। ইফ যুক্ত ক্লজটির টেন্স অনুযায়ী অপর ক্লজের টেন্স নির্ধারিত হয়। এগুলো হচ্ছে মৌলিক বা বেসিক ইনফরমেশন। এগুলো না জানলে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো না। এখন দেখো, সাধারণত ইফ যুক্ত বাক্যে 3 প্রকারের কন্ডিশন বা শর্ত প্রকাশ করে। সেগুলো তোমরা হয়তো জানো, আমি এখন একটি একটি উপস্থাপন করছি। এখানে দেখতে পাচ্ছ, ফার্স্ট কন্ডিশনাল বা প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স,
থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমি ফার্স্ট কন্ডিশনাল বা প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। তোমরা নোটিস করো, বুঝতে পারবে। বর্তমান বা ভবিষ্যতে একটি শর্ত পূরণ হলে ভবিষ্যতে আরেকটি কাজ হবে বোঝাতে আমরা ফার্স্ট কন্ডিশন ব্যবহার করি। তাহলে বর্তমান বা ভবিষ্যতে একটি শর্ত পূরণ হলে ভবিষ্যতে আরও একটি কাজ হবে এরকম বোঝাতে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রথমে ইফ হবে, তারপর ক্লজ। এই ক্লজের ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর আমরা জানি প্রত্যেকটি ক্লজে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এই যে ইফের পরে যে ক্লজটা আছে এই ক্লজে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, এরপর কমা থাকবে, দেন দ্বিতীয় ক্লজ যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। নিচে আরেকটু ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিচ্ছি যে অর্থাৎ প্রথমে ইফ, তারপর সাবজেক্ট, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট, দেন কমা। এতটুকু পর্যন্ত অনেক সময় সেন্টেন্সে দেয়া থাকে, আমাদেরকে দ্বিতীয় ক্লজ থেকেই শুরু করতে হয়। সো দ্বিতীয় ক্লজের কমার পরে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বসাতে হবে, দেন উইল, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল বসাতে হবে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হিসেবে আমরা ভার্ব বসাবো, দেন অবজেক্ট। এখন স্ট্রাকচারে তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে, সেই জন্য উদাহরণ দিলে বিষয়টা তোমরা আরও ক্লিয়ার হবা। সো অ্যাজ ফর এক্সাম্পল ইউ ক্যান সি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টি বা সততা মেনটেন করো, যদি তুমি অনেস্টি বা সততা মেনটেন করো, এই যে দেখো ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা মেনটেন করো সবাই তোমাকে ভালোবাসবে। তাহলে এই যে ইফের পরে ইউ সাবজেক্ট আছে, এরপর মেনটেন ভার্ব আছে, দেন এক্সটেনশন হিসেবে অনেস্টি আছে, কমা, কমার পরে আমাদের বাকি অংশটা কমপ্লিট করতে হবে। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা সকলে এভরিওয়ান নিলাম, আর ভালোবাসবে যেহেতু এটা পাস্ট, সকলেই তোমাকে ভালোবাসবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা উইল লাভ, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম। ঠিক আছে? এরপরে দ্বিতীয় এক নম্বর উদাহরণটা দেখো। ফার্স্ট কন্ডিশনাল থেকে আগত বিভিন্ন বোর্ড কোশ্চেন। ফার্স্ট কন্ডিশনাল এক নম্বর উদাহরণ, এক্সাম্পল নাম্বার 1, ইফ আ ম্যান সোস গুড সিডস, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে। এই যে এরপরে এটা রাজশাহী বোর্ড 19-এ এসেছে, এরপরে শূন্যস্থান। তাহলে তুমি এটা কিভাবে কমপ্লিট করবে? এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, তাহলে তুমি এটা কিভাবে কমপ্লিট করবে? তাহলে আমাদেরকে দ্বিতীয় ক্লজ বসাতে হবে। আর স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হবে। তাহলে আমরা প্রথমে বাংলায় মিলাতে হবে যে যদি একজন মানুষ ভালো বীজ বপন করে, তাহলে সে কি করবে? এই যে পরবর্তী অংশের বাংলাটা আমাদেরকে আমাদের মাইন্ডে নিয়ে আসতে হবে যে একজন ব্যক্তি যদি ভালো বীজ বপন করে, সে তাহলে ভালো ফসল কাটতে পারবে, ভালো ফসল পাবে। তাহলে আমরা সাবজেক্ট হিসাবে পূর্ববর্তী নাউনের প্রনাউনে যে এ ম্যানের প্রনাউন হি বসালাম, হি। এই যে দেখো নিচে অ্যান্সার দেখা যাচ্ছে, হি, হি সাবজেক্ট বসালাম। এরপর ফিউচার ইনডিফিনিট টেন্সের উইল বসালাম, দেন কাট, দেন কাট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি উইল কাট দ্য গুড হারভেস্ট, সে ভালো ফল কাটবে, ফসল কাটবে। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 2, উই কান্ট বাই আ কার ইফ, আমরা একটি কার কিনতে পারবো না ইফ, যদি। যদি কি এটা আমরা এখনো জানি না, আমাদের কমপ্লিট করতে হবে। আমরা পরের অংশটা পরে দেখি। ইট কস্ট এ লট অফ মানি, এটি অনেক দাম, এটির অনেক দাম। তাহলে যেহেতু এটির অনেক দাম, আমরা একটি কার কিনতে পারবো না যদি আমাদের টাকা না থাকে। যদি আমাদের যথেষ্ট টাকা না থাকে তাহলে আমরা একটি কার কিনতে পারবো না। দেখো এখানে ইফ ক্লজটা মাঝখানে বসেছে এবং সেজন্য এখানে আর কমা হয়নি। উই ক্যান নট বাই এ কার, আমরা একটি কার কিনতে পারবো না বা পারি না যদি আমাদের যথেষ্ট টাকা না থাকে। তো যদির পরে সাবজেক্ট হিসাবে আমাদের, আমাদের ইংরেজি হচ্ছে উই, আমাদের ইংরেজি কি? উই।
তোমরা নিচে অ্যান্সার দেখতে পাচ্ছ উই। ইফ উই না থাকা, না থাকা ইংরেজি, থাকা ইংরেজি হ্যাভ, না থাকা ইংরেজি ডু নট হ্যাভ। ইফ উই ডু নট হ্যাভ যথেষ্ট টাকা ইংরেজি হচ্ছে এ লট অফ মানি। ইফ উই ডু নট হ্যাভ এ লট অফ মানি, যদি আমাদের যথেষ্ট টাকা না থাকে। দেন এক্সাম্পল নাম্বার 3, এটা চিটাগং বোর্ড 19-এ এসেছে। হিয়ার ইউ ক্যান সি ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, যদি তুমি ওয়েট বা ওজন কমাতে চাও, যদি তুমি ওজন কমাতে চাও, তো আমরা ওজন কমাতে চাইলে কি করি? আমরা ওজন কমাতে চাইলে খাবার কি করি? কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, যেটাকে আমরা সহজে বলি যে ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল করা। তো যদি তুমি ওজন কমাতে চাও, এক্সাম্পল নাম্বার 3-তে দেখতে পাচ্ছ ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, যদি তুমি ওজন কমাতে চাও তাহলে তোমাকে খাবার কন্ট্রোল করতে হবে, তুমি খাবার কন্ট্রোল করবে, খাবার নিয়ন্ত্রণ করবে। তাহলে সাবজেক্ট হিসেবে ইউ আসলো, এরপরে ভার্ব নিয়ন্ত্রণ করা ইংরেজি হচ্ছে কন্ট্রোল। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে পূর্বে উইল যোগ হবে, ইউ উইল কন্ট্রোল, তুমি নিয়ন্ত্রণ করবে খাবার, ডায়েট খাবার, ইউ উইল কন্ট্রোল ডায়েট, তুমি খাবার নিয়ন্ত্রণ করবে। অথবা তোমাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে, সেজন্য বলতে হবে ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়েট। এভাবে করে এখানে অনেকগুলো উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্টস, এখানে অনেক উদাহরণই দেখা যাচ্ছে। এর 4 নম্বর উদাহরণটা কুমিল্লা বোর্ড 17-তে এসেছে, 5 নম্বর উদাহরণ বরিশাল বোর্ড 17-তে এসেছে, এবং নাম্বার 6 রাজশাহী বোর্ড 17-তে এসেছে। দেন নাম্বার 8 ঢাকা বোর্ড 16-তে এসেছে, নাম্বার 9 রাজশাহী বোর্ড 16-তে এসেছে। ইফ ক্লজ দিয়ে প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা বোর্ডেই আসে। আমরা যদি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করি তাহলে আমরা এটা দেখতে পাই। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আশা করি বুঝতে পেরেছ। এখন আমি সেকেন্ড কন্ডিশনালে চলে যাচ্ছি। সেকেন্ড কন্ডিশনাল, এখানে সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রোবেবল কন্ডিশনাল সেন্টেন্স, এটা কখন ব্যবহার করব? বর্তমান বা ভবিষ্যতের কোনো অবাস্তব, অসম্ভব বা অপ্রত্যাশিত ব্যাপার বোঝাতে এটি ব্যবহার করব। বর্তমান বা ভবিষ্যতের কোনো অবাস্তব, অসম্ভব, অপ্রত্যাশিত ব্যাপার বোঝাতে আমরা এটি ব্যবহার করব। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে ইফ এর পরে যে ক্লজটা ব্যবহার হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর একটি কমা হয়। দেন দ্বিতীয় ক্লজের সাবজেক্ট ব্যবহার হবে, এরপর উড, কুড, মাইট যে কোনো একটি বসবে, এরপর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আর একটু ক্লিয়ার করলে, অর্থাৎ ইফ এর পর সাবজেক্ট হবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম হবে, দেন অবজেক্ট, দেন কমা, দেন দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, দেন উড, কুড, মাইট যে কোনো একটি, এনি ওয়ান, দেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অবজেক্ট। কখন আমরা উড, কুড, মাইট ব্যবহার করব? তিনটার মধ্যে নিশ্চয়তা বোঝাতে আমরা উড ব্যবহার করব, সামর্থ্য বোঝাতে কুড ব্যবহার করব, সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহার করব। বুঝতে পেরেছ? ওকে, সেকেন্ড কন্ডিশনাল থেকে আগত বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো আমরা একটু দেখি। ঢাকা বোর্ড 19-এ আমরা দেখতে পাচ্ছি ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, তো মোবাইল নাম্বার জানলে কি করে? কল দে, তাহলে আমি তাকে কল দিতাম। এই যে দেখো এখানে ইফ এর পরে সাবজেক্ট আছে, দেন ভার্বের পাস্ট ফর্ম আছে। তো আমাদের স্ট্রাকচারে সেটাই বলা আছে, ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট আছে। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আমি তাকে কল দিতাম। তাহলে ইফ ক্লজের পরে কমা আছে, কমার পরে আমরা দ্বিতীয় ক্লজ যেটা বলবে সেটা সাবজেক্ট আনবো। সাবজেক্ট হিসাবে আমরা বাংলা অর্থটা প্রথমে সাজাতে হবে, যে যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আমি তাকে কল দিতাম। সাবজেক্ট হিসাবে আবারও আমি আসছে, আবারও আই আসছে, আই। এরপরে নিশ্চয়ই আমি কল দিতাম, এটা বোঝানোর জন্য উড ব্যবহার করলাম। আর যদি বলো যে না, দেওয়ার একটা সামর্থ্য ছিল, কুড যদি সম্ভাবনা বোঝায়, মাইট এটা তোমার ইচ্ছে, তোমাদের ইচ্ছে, আই উড। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। আর ফোন করা ইংরেজি ভার্ব হচ্ছে ফোন, আই উড ফোন হিম, আমি তাকে ফোন করতাম, অথবা আই উড কল হিম, আমি তাকে কল দিতাম। দেন রাজশাহী বোর্ড 19-এ একটা এসেছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো তাহলে আমি কি করতাম? আমি আকাশে উঠতাম। এখানেও দেখো ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমাদের পরবর্তী ক্লসেও ভার্বের কি হবে? প্রথমটা যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেও আমরা পাস্ট ফর্ম বসাবো, তবে তার আগে কি বসাবো? উড, কুড, মাইট যে কোনো একটি।
তাহলে এখানে পরের ক্লসে সাবজেক্ট দেয়া আছে, এখন বাংলাটা সাজাতে হবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, আমি আকাশে উঠতাম, তাহলে আমি। এখন আকাশে উড়া, যদি নিশ্চিত উঠতেই, তাহলে তুমি বসাতে হবে আই উড। উড়া ইংরেজি হচ্ছে ফ্লাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উঠতাম। এই যে দেখো, কখন সেকেন্ড কন্ডিশন ব্যবহার করব, বর্তমান বা ভবিষ্যতের কোনো অবাস্তব, অসম্ভব, অপ্রত্যাশিত ব্যাপার বুঝাতে। এখন দেখো, প্রথম উদাহরণে যদি আমার কাছে তার মোবাইল নাম্বার থাকতো, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আমি তাকে কল দিতাম। এই যে আমি জানিও না, কলও দিলাম না, অসম্ভব এটা। এরপরে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, আমি আকাশে উঠতাম। পাখির ডানাও নেই, আকাশে উড়াও হলো না, অবাস্তব, অসম্ভব, অপ্রত্যাশিত। এভাবে করে অনেকগুলো উদাহরণ আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, উদাহরণগুলো একটু দেখে নাও। 3 নম্বরে বলছে হোয়াট আ লাভলি ভিউ দ্যাট ওয়াজ, কি সুন্দর দৃশ্য। ইফ আই হ্যাড ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, আমি ফটো তুলতাম। তো আই উড টেক সাম ফটোগ্রাফ। এভাবে করে অনেকগুলোই উদাহরণ দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ওকে, আমি আর নেক্সট উদাহরণগুলো পড়ছি না, যেহেতু আমাদের সময় সীমিত। আমি এই যে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে কিছু ব্যতিক্রম আছে, আমি এখন এই ব্যতিক্রমটা পড়ছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? ব্যতিক্রমটা কি দেখো, কিছু ব্যতিক্রম সেন্টেন্স আমরা এখন দেখতে পাবো সেকেন্ড কন্ডিশনাল দিয়ে। ইফ আই ওয়ার আ রিচ ম্যান, যদি আমি একজন রিচ ম্যান হতাম, ধনী লোক হতাম, আই কুড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখানে দেখো আই এর পরে ওয়ার পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা দ্বিতীয় ক্লজটাও কি করব, পাস্ট ফর্মে দেব, তবে তার আগে কি দেব, একটা উড, কুড, মাইট যে কোনো একটি বসাবো। এই জন্য আই কুড হেল্প দ্য পুয়ার বসালাম, কেমন? আর এখানে আনকমন হচ্ছে আই এর পরে কখনো তোমরা বা লার্নার্সরা ওয়ার ইউজ খুবই কমই দেখে, কিন্তু এখানে ব্যতিক্রম, আই এর পরে ওয়ার ইউজ হচ্ছে। ইফ অর্থে ওয়ার বা হ্যাড কেন হচ্ছে সেটার বিশ্লেষণ। অনেক সময় ওয়ার অথবা হ্যাড স্টেট ভার্ব হিসেবে সাবজেক্টের পূর্বে বসে। ইফ অর্থে কন্ডিশনাল ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স এর অর্থ প্রকাশ করে থাকে, সেক্ষেত্রে পরবর্তী ক্লজটির স্ট্রাকচার সেকেন্ড কন্ডিশনালের মতোই হয়। উদাহরণ দিলে আরও ক্লিয়ার হব। ওয়ার আ রিচ ম্যান, ওয়ার আই আ রিচ ম্যান, যদি আমি একজন ধনী লোক হতাম। দেখো, পূর্বে এই ওয়ারের জায়গায় ছিল ইফ, এখানে ওয়ারের অর্থটা ইফের মতোই, ইফের অর্থই প্রকাশ করছে। ওয়ার আই আ রিচ ম্যান, যদি আমি একজন ধনী লোক হতাম, আই কুড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। এরপরে নিচে 2 নম্বরে দেখো, হ্যাড আই আ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই কুড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। এখানেও হ্যাড এর অর্থ যদি অর্থে ব্যবহৃত হয়েছে, কেমন? কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড যদি সাবজেক্টের পূর্বে বসে, ইফ অর্থে কন্ডিশনাল ক্লজ অর্থাৎ পাস্ট পারফেক্টের অর্থ বহন করে, তাহলে পরবর্তী ক্লজটির স্ট্রাকচার সেকেন্ড কন্ডিশনালের মতোই হয়। যেমন হ্যাড আই বিন রিচ, যদি আমি ধনী হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের সময় অলরেডি প্রায় শেষ হয়ে আসছে, আজ আর নয়, নেক্সট ক্লাসে আমি পরবর্তী থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। নো মোর ওয়ার্ডস টুডে, দ্যাটস এনাফ ফর দ্য টাইম বিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।